হ্যালো ডিয়ার লার্নার্স, আমি তোমাদের সোমেন স্যার। তোমাদের প্রত্যেককে স্বাগতম একটি নতুন লেকচার সিরিজে। এই লেকচার সিরিজের মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটি রয়েছে তার বিভিন্ন বিষয় বা টপিকগুলোকে ইন ডিটেলসে আলোচনা করব। ওকে, তো চলো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আমাদের পরিবেশবিদ্যার প্রথম যে ইউনিট, সেটা হলো ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। এই ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট যেটি কিনা পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, রাইট? দুটো টাইপ এনভায়রনমেন্টের। তো প্রথমে আমাদের তাহলে এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে এনভায়রনমেন্ট কাকে বলে, তার ডেফিনেশনটা জানা। তারপরে আমরা জানবো যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট আর সোশ্যাল এনভায়রনমেন্ট কীভাবে উৎপত্তি হলো, বা এনভায়রনমেন্টে এই পৃথিবীতে কীভাবে উৎপত্তি হলো, কত বছর পরে উৎপত্তি হলো, রাইট? চলো আচ্ছা, এনভায়রনমেন্ট যে ডেফিনেশনটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 1 থেকে আমাদের পরিবেশবিদ্যার একটা বই আমাদের পিঠে কিন্তু দিয়ে দেওয়া হয়, রাইট? তো এনভায়রনমেন্টের যে ডেফিনেশনটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি সেটা হলো এরকম যে আমাদের চারপাশে রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত যা কিছু রয়েছে সবাইকে একত্রে বলা হয় আমাদের এনভায়রনমেন্ট। এবার এই ডেফিনেশনটা তোমরা যদি ইন্টারভিউয়ে গিয়ে বলো ইন্টারভিউয়ারের সামনে, নর্মালি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ বেস হয়, তো সেখানে তোমাদের এই এনভায়রনমেন্ট কাকে বলে এরকম তো কোশ্চেন হবে না। তবে ইন্টারভিউয়ারের সামনে তুমি যদি ডেফিনেশনটা এভাবে বলো, যেমনটা আমি বললাম যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, অর্থাৎ মানুষের চারপাশে যা কিছু রয়েছে তাই হলো আমাদের এনভায়রনমেন্ট, তখন কিন্তু তুমি অনেকগুলো কোশ্চেনের সম্মুখীন হতে পারো। কেমন কোশ্চেন? তোমাকে ইন্টারভিউ কোশ্চেন করতেই পারে যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, রাস্তাঘাট, বাড়িঘর, আচ্ছা একটা বাঘের চারপাশে যদি একটা বাঘ যেখানে বাস করে তার চারপাশে কি রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা রয়েছে? নিশ্চয় নেই। আর যদি না থাকে তাহলে বাঘের পরিবেশ কি আলাদা হবে, বা বাঘের জন্য পরিবেশের ডেফিনেশন কি আলাদা হবে? এরকম কোশ্চেনের সম্মুখীন তুমি কিন্তু ইন্টারভিউতে গিয়ে হতে পারো। তাই এনভায়রনমেন্টের এমন একটা ডেফিনেশন আমাদেরকে ইন্টারভিউয়ে গিয়ে দিতে হবে যেটাতে কোনো রকমের অবজেকশন যেন আমাদের ওই সাইড থেকে না আসে, রাইট? যাতে কোনো রকমের কোনো কোশ্চেন শেয়ার না করতে পারে। এবং আমাদের এই ডেফিনেশনটা এমন হওয়া উচিত যাতে শুধু মানুষের রেসপেক্টে নয়, প্রত্যেকটা জীব, এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা জীবের রেসপেক্টে যেন আমাদের ডেফিনেশনটা হয়। তো পরিবেশের যে ডেফিনেশন সেটা তো আমরা আসবই, তারও আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে এই এনভায়রনমেন্ট সেই জিনিসটা কবে উৎপত্তি হলো পৃথিবীতে। আমরা জানি পৃথিবী যখন সূর্য থেকে ছিটকে এসে তৈরি হয়েছিল, পৃথিবী যখন প্রথমবারের জন্য সূর্য থেকে ছিটকে এসে এই পৃথিবী যখন উৎপত্তি হলো, এটা আমরা সূর্য ধরে নিজেদের, সেটা কিন্তু কি ছিল? জ্বলন্ত একটা আগ্নেয় পিণ্ড ছিল, অর্থাৎ জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। সেই গ্যাসীয় পিণ্ডের মধ্যে পরিবেশ তৈরি হওয়া পসিবল নয়, সম্ভব কি? একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, সেখানে না জীব বসবাস করতে পারে, না কোনো প্রাণী বসবাস করতে পারবে, তেমন একটা কন্ডিশনে ছিল। তো সেই কন্ডিশনে যদি পৃথিবী থাকে, তার পৃথিবীর মধ্যে এই এনভায়রনমেন্ট জিনিসটা কবে আসলো, কিভাবে আসলো, সেটা কিন্তু আমরা ইন ডিটেলসে জানবো। ওকে, তো চলো আমরা একটা পৃথিবী এঁকে নিই আগে। সো দিস ইজ আওয়ার আর্থ। আমরা জানি আমাদের পৃথিবীর উৎপত্তি কবে হয়েছে? প্রায় 460 কোটি বছর আগে, রাইট? 460 কোটি বছর আগে আমাদের পৃথিবী সূর্য থেকে ছিটকে এসে পৃথিবীর জন্ম দিয়েছে। 460 কোটি বছর আগে, রাইট? এবার তোমরা পৃথিবীর উৎপত্তির যে বিভিন্ন থিওরিগুলো, গ্যাসিয়াস হাইপোথিসিস, টাইডাল হাইপোথিসিস, বিগ ব্যাং থিওরি, এগুলো তোমরা অবশ্যই জানবে। এবারে আমরা যেহেতু এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করছি, তো এই পৃথিবী যখন উৎপত্তি হলো 460 কোটি বছর আগে, তারপরে আমরা জানি এটা গ্যাসীয় পিণ্ড হিসেবে ছিল। এই গ্যাসীয় পিণ্ডটা ধীরে ধীরে তাপ বিকিরণ করে এবং ধীরে ধীরে সংকুচিত হয়। তাপ বিকিরণ করে, এর সাইজ সংকুচিত হতে শুরু করে, এবং একটা সময় এমন আসে, প্রায় আজ থেকে যদি দেখি 200 থেকে প্রায় 220 কোটি বছর, 220 কোটি বছর এই সময়ে আমাদের পৃথিবী কিন্তু শীতল হয়ে যায়, অর্থাৎ উপরের যে ক্রাস্ট যেটাকে আমরা বলি, বা পৃথিবীর ভূত্বক, সেটি শীতল হয়ে কঠিনে পরিণত হয়। এই ভূত্বকটা আমাদের শীতল হয়ে কঠিনে পরিণত হয়, রাইট? এই যে ভূত্বকটা রয়েছে উপরিপাটটা, এই যে কঠিনে পরিণত হলো, যেটাকে আমরা বলছি শিলার একটা স্তর, যাকে আমরা শিলামণ্ডল বলে থাকি, রাইট?
শিলামণ্ডল তৈরি হলো কত সালে বা কত বছর আগে তৈরি হলো এই শিলামণ্ডল? আজ থেকে প্রায় 200 থেকে 200 কোটি বছর আগে। ওকে, এবার শিলামণ্ডল যখন তৈরি হলো ঠিক এই প্রসেসটার মাধ্যমে দেখো, যখন শিলামণ্ডল তৈরি হলো কোথা থেকে তৈরি হলো? এটা পৃথিবীর তাপ বিকিরণ করলো এবং সংকুচিত হলো। তার আগে পৃথিবী কেমন ছিল? একটা গ্যাসীয় পিণ্ড ছিল, উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। তাহলে উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড যখন আমরা বলছি তার মধ্যে অবশ্যই গ্যাস ছিল। যখন এটা শীতল হচ্ছে ধীরে ধীরে, তাহলে গ্যাসগুলো কি হচ্ছে? গ্যাসগুলো পৃথিবীর বাইরে থেকে গেল এবং পৃথিবীর মধ্যে থাকা কঠিন বস্তুগুলি ধীরে ধীরে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েট বা মাস তারা কিন্তু বিভিন্ন অবস্থানে অবস্থান করলো। যেমনটা আমরা জানি যে কেন্দ্রে সবচেয়ে বেশি যে হার্ড পার্টিকেলসগুলো রয়েছে, যেমন হচ্ছে লোহা, নিকেল, এগুলো সব পৃথিবীর কেন্দ্রে রয়েছে, রাইট? উপরের দিকে আমাদের রয়েছে সিলিকা, ম্যাগনেশিয়াম, এগুলো দ্বারা আমাদের উপরে যে ভূপৃষ্ঠ অর্থাৎ যেগুলা কম্পারেটিভলি লেস ডেন্সার বা বলতে পারি কম ভরযুক্ত খনিজ পদার্থ, সেগুলো উপরের দিকে থেকে গেল। ঠিক তেমনই যে গ্যাসগুলো ছিল সেগুলো তো আর পৃথিবীর ভেতরে ঢুকে যায়নি, সেগুলো গ্যাস যে ছিল সেই গ্যাসগুলো কিন্তু পৃথিবীকে ঘিরে অবস্থান করেছিল। একটা বড় লেয়ার, থিক লেয়ার অফ এয়ার হ্যাজ ফর্ম ইন দিস টাইম। অ্যান্ড এই যে থিকনেস অফ দিস লেয়ার অফ গ্যাস, কতটা ছিল এই লেয়ারের, এই গ্যাসের থিকনেসটা? এটা অলমোস্ট 10,000 কিলোমিটার। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে শুরু করে 10,000 কিলোমিটার উপরে পর্যন্ত কিন্তু আমরা এই অ্যাটমসফিয়ার বলতে পারি বা আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়। তাহলে এটা হলো আমাদের বায়ুমণ্ডল। ওকে, তাহলে বায়ুমণ্ডল কবে তৈরি হলো? অলমোস্ট শিলামণ্ডল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু তৈরি হয়েছে বায়ুমণ্ডল, রাইট? নিশ্চয়ই বুঝতে পারছো। এবার বায়ুমণ্ডল তৈরি হলো, শিলামণ্ডল তৈরি হলো, প্রথমে শিলামণ্ডল তৈরি হলো, সাথে সাথে বায়ুমণ্ডল তৈরি হলো। আমরা বলতেই পারি যে অলমোস্ট তারা একই সঙ্গে উৎপন্ন হয়েছে, রাইট? এইবারে কি তৈরি হলো? যখন বায়ুমণ্ডল তৈরি হলো, শিলামণ্ডল তৈরি হলো, এই যে প্রসেসটা ছিল, এই প্রসেসের মাধ্যমে দেখবে তোমরা যখন বিভিন্ন বায়ুর মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো বা মলিকুলসগুলো, যেমন আমরা জানি হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, তার সঙ্গে তোমাদের বলতে পারি যে আরও অন্যান্য যেমন হচ্ছে ওজোন, নাইট্রোজেন, যত উপাদান রয়েছে বা মলিকুলস রয়েছে সেগুলো কিন্তু এই যে বায়ুর লেয়ার সেখানে অবস্থিত ছিল। এখন আমরা জানি যে দুটো হাইড্রোজেনের অণু এবং একটি অক্সিজেন অণু যখন দুজনে সহাবস্থান করে একটা বন্ড তৈরি করে, সেটি একটি জলবিন্দুতে পরিণত হয়, রাইট? এই যে জলবিন্দু তৈরি হলো অ্যাটমসফিয়ারে বা বায়ুমণ্ডলে, সেই জলবিন্দুগুলি কি হয় যে ডাস্ট পার্টিকেলস রয়েছে বা বলতে পারি ধূলিকণা, এখানে যে ধূলিকণাগুলো ছিল তাদের সঙ্গে কি করলো? ক্লোজ কন্টাক্টে আসলো। ক্লোজ কন্টাক্ট আসলো এবং এই যে ধূলিকণাগুলোর কথা বলছি সেগুলো হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াস হিসেবে কাজ করে। তাদেরকে ঘিরে জলবিন্দুগুলো কি হলো? ঘনীভূত হতে শুরু করলো। এগুলোকে ঘিরে ঘনীভূত হতে শুরু করলো। অর্থাৎ ঘনীভূত হলো মানে কি? মেঘের সৃষ্টি হলো। এবার যখন মেঘ সৃষ্টি হলো তখন কি হবে? একটা থিক একটা মেঘ, থিক মানে ঘন, ঘন মেঘ গোটা পৃথিবীটাকে ছেয়ে গেল। ঘন মেঘ পৃথিবীকে ছেয়ে গেল। এইবার এই মেঘ থেকে প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে বৃষ্টিপাত হয়। এই মেঘ থেকে 1000 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে বৃষ্টিপাত হলো। 1000 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে যখন বৃষ্টিপাত হলো তখন পৃথিবীর মধ্যে থাকা ডিপ্রেস যেসব এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো সংকুচিত এরিয়া ছিল, আমরা জানি যে পৃথিবী যখন শীতল হয় তখন কিছু কিছু অংশ ডিপ্রেস হয়েছিল বা অবনমিত ছিল, কিছু কিছু জায়গা উঁচু ছিল। যেসব উঁচু জায়গাগুলো ছিল সেগুলো তো আমাদের শিলামণ্ডল বলতে পারি, কন্টিনেন্ট বা বলতে পারি যে মহাদেশ হিসেবে থেকে গেছিলো। আর কিছু কিছু পার্ট যেগুলো ডিপ্রেসড হয়েছিল সেগুলো জল দ্বারা পূর্ণ হয়ে যায়। জল দ্বারা যখন পূর্ণ হয়ে গেল এগুলো কী তৈরি হলো? মহাসাগরে পরিণত হলো। এরকম একটা নয়, আমাদের টোটাল 5টি মহাসাগর রয়েছে। এই 5টি মহাসাগর তৈরি হলো, ওকে, এবং 7টি মহাদেশ তৈরি হলো। এভাবে কিন্তু মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি হয়, ওকে। এইবার তাহলে এটা কি তৈরি হলো? এটা তৈরি হলো আমাদের বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল বা জলমণ্ডল। যখন আমরা দেখলাম শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল উৎপন্ন হয়ে গেল, আমরা কি জানি যে দাঁড়াও একটু সরি একটু টেকনিক্যাল ইস্যু, যাই হোক, আমরা জানি যে
সরি স্টুডেন্টস, এখানে একটু অসুবিধা হয়েছে। আচ্ছা, এবারে আসি। তো আমরা জানি যে কোনো একটি স্থানে বা পৃথিবীর যে কোনো স্থানে যদি শিলামণ্ডল, যদি সেখানে বায়ুমণ্ডল, সেখানে অ্যাটমসফিয়ার বা তোমার বায়ুমণ্ডল একই সঙ্গে অবস্থান করে, পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো প্রান্তে যদি এই শিলামণ্ডল, বায়ুমণ্ডল বা জলমণ্ডল এবং বায়ুমণ্ডল একসঙ্গে অবস্থান করে, আর সেখানে যদি সূর্য বলে যে জিনিসটি রয়েছে, যে প্রাকৃতিক শক্তি রয়েছে সে থাকে, তাহলে সেখানে লাইফ ফর্মস তৈরি হওয়া অনিবার্য, অর্থাৎ বিভিন্ন অর্গ্যানিজমস বা জীবের উৎপত্তি হওয়া অনিবার্য। এর মাধ্যমে কি দেখতে পেলাম আমরা, শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের ইন কন্ট্যাক্টে যখন তারা আসলো এবং সূর্য তাদেরকে লাইট দিল বা এনার্জি প্রোভাইড করলো, তখন কিন্তু পৃথিবীতে প্রথমবারের জন্য বায়োস্ফিয়ার তৈরি হয়, অর্থাৎ পৃথিবীতে প্রথমবারের জন্য জীবের উৎপত্তি হয়, প্রথমবারের জন্য পৃথিবীতে জীবের উৎপত্তি হয়। ওকে, তখন কি পেলাম আমরা, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। সেটি প্রায় আজ থেকে যদি দেখি প্রায় 60 থেকে 70 কোটি বছর আগে কিন্তু আমাদের এই বায়োস্ফিয়ার তৈরি হয়েছে। যে পিরিয়ডে এই প্রথমবারের জন্য জীব তৈরি হয়েছে তাকে আমরা বলি ক্যাম্বেরিয়ান পিরিয়ড। ওকে, কি পিরিয়ড বলা হয়, ক্যাম্বেরিয়ান পিরিয়ড। এই ক্যাম্বেরিয়ান পিরিয়ডে প্রথমবারের জন্য যে শ্যাওলা বা অ্যালগি তারা উৎপন্ন হয়, এবং এই শ্যাওলা অ্যালগি পরবর্তীতে ইভালুয়েট হয়ে বিভিন্ন অণুজীব তৈরি করে, ব্যাকটেরিয়া তৈরি করে, এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে, শ্যাওলাগুলোকে খায়। পরবর্তীতে মাছ, আমরা জানি যে সিলুরিয়ান পিরিয়ডে গিয়ে মাছ তৈরি হয়। এর মধ্যে ক্যাম্বেরিয়ান, অর্ডোভেশিয়ান, ডেভোডিয়ান এইসব পিরিয়ডে প্রথমত আমরা জানি যে ভার্টিভোরাস বা অমেরুদণ্ডী প্রাণী উৎপন্ন হয়, পরবর্তীতে তাদের মেরুদণ্ড আসে, এবং ফাইনালি সিলুরিয়ান পিরিয়ডে গিয়ে কিন্তু মাছের উৎপন্ন হয়। অর্থাৎ মাছের একটা কী থাকে, মেরুদণ্ড থাকে বা ব্যাকবোন থাকে। তো এটা একটা আলাদা হিস্ট্রি রয়েছে জীবের, তো সেটা আমরা অন্য কোনো ভিডিওতে অবশ্যই জানবো। তো এইভাবে দেখতে পেলাম আমরা 4টে যে মণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, সেগুলো কিন্তু উৎপন্ন হলো। আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হলো বায়োস্ফিয়ার। ওকে, শর্টকাটে একটু লিখলাম। এখানে হচ্ছে আমাদের লিথোস্ফিয়ার, এদিকে রয়েছে আমাদের হাইড্রোস্ফিয়ার, যাকে আমরা বায়ুমণ্ডল বা জলমণ্ডল বলে থাকি। এদিকে থাকলো আমাদের অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে বায়ুমণ্ডল, এখানে হলো শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল, এই তিনটার কম্বিনেশনে আমাদের কি পেলাম, বায়োস্ফিয়ার পেলাম। এই বায়োস্ফিয়ার যখন দেখতে পাচ্ছি 4টা মণ্ডল যখন একসঙ্গে হলো বা 4টা ডোমেইন একসঙ্গে হলো, সেখানে কিন্তু বিভিন্ন স্পেসিস, যাকে আমরা বলি, যে একটা জীব তার সঙ্গে আরও তার পারিপার্শ্বিক পরিবেশে আরও একটি জীব তৈরি করলো, তাদের পপুলেশন বৃদ্ধি করলো। একটা ইন্ডিভিজুয়াল জীব থেকে তাদের একটা কমিউনিটি তৈরি হলো, কমিউনিটি থেকে তাদের পপুলেশন আরও বৃদ্ধি পেলো, তারা একটা বায়োমস তৈরি করলো। এভাবেও কিন্তু আমাদের বায়োস্ফিয়ার তৈরি হলো। এখন যদি অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং বায়োস্ফিয়ার যখন একসঙ্গে আসলো, তখন কিন্তু আমাদের এনভায়রনমেন্টের উৎপত্তি হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীতে যখন জীব আসলো প্রায় 60 থেকে 70 কোটি বছর আগে, তারপরে কিন্তু ধীরে ধীরে আমাদের এনভায়রনমেন্টের উৎপত্তি হওয়া শুরু হয়ে যায়। ওকে, তাহলে এবার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জানি যে কিভাবে এনভায়রনমেন্ট তৈরি হলো। এই 4টা ডোমেনের কম্বিনেশনে বা 4 পিলার আমি বলে থাকি এদেরকে, এই 4টা পিলার, এটা একটা পিলার, এটা একটা পিলার, বায়োস্ফিয়ার একটা পিলার, লিথোস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ার, এই 4টা পিলারের মাধ্যমে এদের কম্বিনেশনে কিভাবে এনভায়রনমেন্ট বা পরিবেশ উৎপন্ন হলো সেটা আমরা জানব। ওকে, তাহলে একটা আমি ছবি এঁকে নিই। এখানে মনে করো এটা একটা বন বা জঙ্গল বলতে পারো, বন বা জঙ্গল। সেখানে তার পাশ দিয়ে কি থাকে, নদী যায়, নদী বয়ে যায় পাশ দিয়ে, বনের মধ্যে নদী বয়ে যায়। এমনকি ভূপৃষ্ঠেও কি রয়েছে, ভূগর্ভে আমাদের ভৌমজলস্তর রয়েছে। ওকে, আর উপরে কে থাকছে, উপরে আমাদের সূর্য থাকছে, সেই এনার্জি প্রোভাইড করছে, দেখতে পাচ্ছ। তাহলে এনভায়রনমেন্ট কিভাবে তৈরি হয়, এইখানে যে ছবিটা এঁকেছি সেটা আসলে একটি বন্য পরিবেশের একটি ডায়াগ্রাম। ওকে, বন্য পরিবেশের একটি ডায়াগ্রাম আমি আঁকার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছি এগুলো গাছ, এখানে নদী, তার সঙ্গে বিভিন্ন যে
প্রাণীগুলো রয়েছে, যেমন তোমার হলো বাঘ, শেয়াল, হাতি, হায়না, যত প্রাণী রয়েছে এগুলো কিন্তু এই বন্য পরিবেশে বসবাস করছে, রাইট। এইবারে সূর্যের উপস্থিতিতে দেখো লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, এই গাছগুলো কার উপর তৈরি হয়েছে? নিশ্চয়ই মাটির উপরে। আর মাটি কিভাবে তৈরি হয়? শিলাকে খণ্ডীভূত হয়েই মাটি তৈরি হয়, অর্থাৎ এই যে মাটিটা রয়েছে সেটা হলো পার্ট অফ আওয়ার লিথোস্ফিয়ার, রাইট। দিস সয়েল ইজ এ পার্ট অফ আওয়ার লিথোস্ফিয়ার। নেক্সট রয়েছে হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল। এই যে একটা নদী গিয়েছে, এমনকি যে গাছগুলো আমরা জানি শিকড়ের মাধ্যমে ভৌম জলকে উপরে তুলে, রাইট, এবং তুলে নিয়ে তারা গাছের পাতার মধ্যে খাদ্য তৈরি করে। নেক্সট কোন স্ফিয়ার রয়েছে? সেটা হলো অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার থেকে যদি CO2 গাছ না নেয় তাহলে কিন্তু বেঁচে থাকতে পারবে না। তাহলে যখন আমাদের লিথোস্ফিয়ার অর্থাৎ মাটি তৈরি হলো, যখন জলধারা তৈরি হলো, যখন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকলো বা উপস্থিতি কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি আসলো, তখন কিন্তু এই গাছগুলো জন্মাতে পারলো, রাইট। এই গাছ যখন জন্মে নিল, তখন যেখানে সে প্রচুর পরিমাণের জল পাচ্ছে, তার প্রয়োজনীয় উপাদানগুলো সবগুলো পাচ্ছে সাফিসিয়েন্টলি, তখন সে তার পপুলেশন বাড়াতে শুরু করলো, প্রচুর পরিমাণে গাছ একসঙ্গে অবস্থান করতে শুরু করলো এবং একটা বন্য পরিবেশ তৈরি করলো। তাহলে দেখতেই পাচ্ছি যে এনভায়রনমেন্টের উৎপত্তি কিভাবে হলো। পৃথিবীর যে ইভলিউশন বা পৃথিবীর যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে কখন বা কোথায় গিয়ে আমাদের পরিবেশের উৎপন্ন হলো বা এনভায়রনমেন্টের উৎপাদন হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছো এনভায়রনমেন্ট কীভাবে উৎপত্তি হলো। এবার আরও একটা জিনিস তোমরা দেখো, এই 4টে ডোমেইন তো তৈরি হলো, এগুলোর মডিফিকেশনে বা এদের পরবর্তীতে এগুলোর ফার্দার মডিফিকেশনের মাধ্যমে দেখো বায়ুমণ্ডল থেকে বাড়িমণ্ডল বা জলমণ্ডল থেকে নদী উৎপন্ন হলো, নদী নালা, যে শিলামণ্ডলের কথা বলছি, শিলামণ্ডল ভাঁজ পড়ে সেখানে পাহাড় তৈরি হলো বা পর্বত তৈরি হলো, পাহাড় তৈরি হলো। সেখানে জীবমণ্ডলের একটা উদাহরণ যদি দেখি, তাহলে সেখানে প্রচুর পরিমাণে গাছ একসঙ্গে জন্মে আমাদের বন জঙ্গল তৈরি হলো, বন তৈরি হলো বা জঙ্গল তৈরি হলো, বিভিন্ন প্রাণীগুলো জন্মালো, এখানে যত ধরনের প্রাণী রয়েছে আমাদের পরিবেশে সবাই জন্মালো, অর্থাৎ একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হলো। যখন পৃথিবী দেখতে পাচ্ছি একটা আগ্নেয়গ্যাসীয় পিণ্ড ছিল, সেখান থেকে গিয়ে সেখানে লাইফ ফর্মস আসলো এবং ফাইনালি গিয়ে একটা পারিপার্শ্বিক পরিবেশ তৈরি হলো, রাইট। এই যে পরিবেশটা তৈরি হয়েছে বা যে উপাদানগুলো আমরা পরিবেশে এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু কিসের উপাদান? প্রত্যেকটাই কিন্তু, একটু মুছে নিচ্ছি, প্রাকৃতিক পরিবেশের উপাদান। কোন পরিবেশের উপাদান? প্রাকৃতিক পরিবেশের উপাদান। এবং প্রত্যেকটা যে উপাদান তৈরি হয়েছে এগুলো কিন্তু ন্যাচারাল পাওয়ার বলতে পারি বা প্রাকৃতিক শক্তির ফলে তৈরি হয়েছে। কোন শক্তির ফলে? প্রাকৃতিক শক্তির ফলে তৈরি হয়েছে। প্রকৃতির যে শক্তি রয়েছে তার ফলেই কিন্তু এই প্রত্যেকটা উপাদান তৈরি হয়েছে, এখানে অন্য কোনো শক্তির কোনো হাত নেই, ওকে। এইবার দেখো এই পৃথিবীর মধ্যে কিন্তু আজকের দিনে প্রচুর জীব থাকে, একটা অণুজীব থেকে শুরু করে একটা মানুষ বা তার থেকেও বড় প্রাণী আজকে বসবাস করছে, রাইট। ঠিক তেমনই এই ছোট অণুজীব থেকে শুরু করে মানুষ এবং অন্যান্য প্রাণী এই পৃথিবীতে বসবাস করছে, এগুলো কিন্তু প্রাচীন যুগ থেকেই এরা একসঙ্গে সহাবস্থানে বসবাস করছে। আচ্ছা, এখানে প্রাকৃতিক স্পেলিংটা একটু ভুল হয়েছে, প্রাকৃতিক কয়রি হয়, ওকে। তো প্রাকৃতিক শক্তি দ্বারা তৈরি হয়েছে। আচ্ছা, এখানে আসি এবারে। তো এই পৃথিবীতে আজকের দিনে একটা অণুজীব থেকে শুরু করে মানুষ বা তার থেকেও বড় জীব হাতি, তার থেকেও বড় জীব হুইল বা যেটাকে আমরা বলে থাকি তিমি মাছ, তারা কিন্তু অবস্থান করছে। এবার সবগুলো জীব যখন এক জায়গায় একসঙ্গে অবস্থান করছে, তারা কিন্তু একজন আরেকজনকে খাচ্ছে। ইকোসিস্টেমে আমরা যেটা জেনেছি, একটা প্রাণী একটা প্রাণীকে খায়, আমরা খাদক, রাইট। এবং এই যে কম্পিটিশনটা তৈরি হলো, আমি তোমাকে খাবো, একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাবে, তাদের মধ্যে একটা কম্পিটিশন, তাদের বেঁচে থাকার একটা স্ট্রাগল শুরু হলো। অর্থাৎ একটা বাঘ যদি, একটা হরিণ যদি একাই ঘুরে বেড়ায় খোলা জায়গায়, তাহলে বাঘ এসে তাকে খাবে, এটা কিন্তু মাস্ট। এই যে কম্পিটিশন শুরু হলো তাদের মধ্যে, একজন আরেকজনকে খাবে, এই কম্পিটিশনে যদি দেখি অন্যান্য জীবের তুলনায় কিন্তু মানুষের ইন্টেলেকচুয়াল পাওয়ার থাকায়, মানুষের স্কিল থাকায় অনেক বেশি মানুষ সেফলি বসবাস করতে পারছে আজকের পৃথিবীতে। মানুষ স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে পারছে, মানুষ তার লিভিং স্ট্যান্ডার্ডকে বাড়িয়ে ফেলেছে,
বিভিন্ন উপাদানের মাধ্যমে। যেমন আমাদের এখন গরম লাগলে আমরা এসি চালিয়ে দিচ্ছি, আমাদের চাঁদে পর্যন্ত আমরা আজকে চলে গেছি, মানুষ এতটা উন্নত করে ফেলেছে, রাইট? সেই জায়গায় অন্যান্য জীবের কথাগুলো যদি দেখি বা অন্যান্য প্রাণীদের কথা, তারা কিন্তু এতটা উন্নয়ন করতে পারেনি, অ্যাজ দে ডু নট হ্যাভ দি ইন্টেলেকচুয়াল পাওয়ার। তাহলে মানুষ তার ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি হওয়ার কারণেই দেখো প্রত্যেকটা উপাদান, যেমন শিলা মণ্ডল বা বলতে পাথর বা বলতে পারি মাটি, সেগুলোকে মডিফাই করে তার নিজের মতো করে ব্যবহার করছে, তাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য ব্যবহার করছে। এইভাবে শিলামণ্ডল থেকে সে কি ব্যবহার করেছে, শিলামণ্ডল থেকে সে কি উৎপন্ন করেছে, সেটা হলো গিয়ে প্রাথমিকভাবে আমরা জানি বাড়ি তৈরি করেছি আমরা। বা আমাদের হিস্ট্রি যদি দেখি, তাহলে হিস্ট্রিতে দেখতে পাবো আমাদের যে ইতিহাস মানুষের, সেখানে আমরা দেখলাম আমরা একসঙ্গে দলবদ্ধভাবে থাকতাম, সেখানে গিয়ে প্রাথমিকভাবে আমরা দেখলাম যে পশু শিকার করে বাবু বেশি দিন বেঁচে থাকা যাবে না। এবার আমাদের কি দরকার, এমন খাবার দরকার যেটা আমরা সারা বছর ধরে পাবো, কারণ পশু শিকারে অনিশ্চয়তা রয়েছে। এবার আমরা কি করলাম, পশু শিকার বাদ দিয়ে কৃষি কাজ করতে শুরু করলাম, বা ফার্মিং যাকে আমরা বলি, কৃষি কাজ করতে শুরু করলাম। এবার কৃষি কাজ করলাম, সেটা কার অংশ, জীবমণ্ডল, প্রকৃতির মধ্যে থাকা যেসব বীজ যেগুলো আমাদের খাওয়ার যোগ্য, সেগুলো আমরা বীজ এক জায়গায় কুপিয়ে নিয়ে সেখানে ফেলে দিলাম, আমাদের কৃষি শুরু হয়ে গেল। কোথা থেকে পেয়েছি, প্রকৃতি থেকেই। এবারে আমরা দেখলাম কৃষিজ ফসল যেগুলো হয় সেগুলো উৎপাদন করে আমাদেরকে সারা বছরের জন্য যদি খেতে চাই তাহলে আমাদেরকে স্টোর করে রাখতে হবে। তার জন্য কিসের প্রয়োজন পড়লো, বাড়ির প্রয়োজন পড়লো। দেখলো যে শুধু খাবারগুলোকে স্টোর করে রাখলেই হবে না, তার সঙ্গে আমরা সেখানেও থাকতে পারি, বনে ঝড়ে ঝাপটায় বা বৃষ্টিতে আমরা কিন্তু এই বাড়িতে সেফলি থাকতে পারি, রাইট? তারপরে যখন আমরা বাড়ি তৈরি করলাম, বাড়িটা কোথা থেকে তৈরি হলো, শিলামণ্ডলের ইউজ করে। শিলামণ্ডল থেকে আমরা কি পেলাম, মাটির থেকে ইট তৈরি করলাম আমরা, সেখান থেকে বালি নিলাম, সিমেন্ট নিলাম, সব কিছু কোথায় তৈরি হয়, প্রকৃতির উপাদান দিয়ে তৈরি হয়। এভাবে আমরা বাড়ি তৈরি করলাম, আমরা কৃষিজ ফসল উৎপাদন করলাম, আমরা আরও উৎপাদন করলাম, যেমন হলো তোমার রাস্তাঘাট উৎপাদন করলাম, একটা গোষ্ঠী থেকে আরেকটা গোষ্ঠীকে কানেক্ট করার জন্য আমরা রাস্তাঘাট তৈরি করলাম। আমরা দেখলাম যে আমি যে টেকনিকটা জানি কৃষিকাজে, সেটা অনেক উন্নত, এই পদ্ধতিতে চাষ করলে আরও বেশি ফলন পাওয়া যায়। তার জন্য আমরা কি করলাম, এই টেকনিকটা যেন আমরা স্টুডেন্টদের বা পরবর্তী প্রজন্মকে শেখাতে পারি, তার জন্য আমরা স্কুল স্থাপন করলাম। তারপরে আমরা কি করলাম, পরবর্তীতে আরও যা আছে সব কিছু আমরা আজকে আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আমরা এইভাবে উৎপাদন করে ফেললাম। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু স্কুলে রয়েছে, স্কুলে তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা বিল্ডিং যেভাবে তৈরি হয় সেভাবে তৈরি করেছি। স্কুলের মধ্যে আমরা টিচারকে রেখেছি, অর্থাৎ একটা বায়োটিক এলিমেন্টসকে রেখেছি। ওকে, তাহলে এইখানে যা কিছু আমরা তো দেখতে পেয়েছিলাম, যা কিছু তৈরি হয়েছে সেগুলো প্রকৃতির শক্তি থেকেই তৈরি হয়েছে। এর মানুষ তার বুদ্ধিমত্তার মাধ্যমে, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রাকৃতিক উপাদানগুলোকে মডিফাই করে, আজকে প্রাকৃতিক উপাদানগুলোকে মডিফাই করে তাদের নিজের বেটার লিভিংয়ের জন্য এগুলো ইউজ করেছে এবং এই সব জিনিসগুলো উৎপাদন করেছে। শুধু এটুকু নয়, আরও হাজারো জিনিস আমাদের সমাজে কিন্তু আজকে বা আমাদের চারপাশে দেখতে পাই যেগুলো মানুষ তৈরি করেছে। এগুলো কিসের দ্বারা তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি হিউম্যান যে পাওয়ার বা এনার্জি, সবটা কিন্তু হিউম্যান পাওয়ার বা মানবিক শক্তির দ্বারা তৈরি হয়েছে। এটা যেমন প্রাকৃতিক শক্তির দ্বারা তৈরি হয়েছে এগুলো, অন্যদিকে এই যে রাস্তাঘাট, বাড়ি, কৃষি, স্কুল, ক্লাব বলতে পারো বা কলেজ, সবগুলো কোন শক্তির দ্বারা তৈরি হয়েছে, ম্যান পাওয়ার, ম্যানের ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে তৈরি হয়েছে। ওকে, তাহলে এইভাবে কি হয়েছে, মানুষ যখন এই সার্ভিসগুলো পাচ্ছে তার পপুলেশন সে দ্রুত হারে বাড়াতে শুরু করেছে বা জনসংখ্যা দ্রুত হারে বাড়াতে শুরু করছে। আমরা যেমন একটা এক্সাম্পল যদি দেখি, সবুজ বিপ্লব, আমরা জানি 1960 সালে সবুজ বিপ্লব এসেছিল, কৃষিতে একটা বড় বিপ্লব এসেছিল। এর ফলে হঠাৎ করেই 1960 সালের যে পপুলেশন সেটা 1970-এ গিয়ে প্রায় অলমোস্ট ডবলের কাছাকাছি পপুলেশন হয়ে গিয়েছিল, রাইট? তাহলে মানুষ যখনই তার বেঁচে থাকার বেটার লিভিংয়ের উপাদানগুলো পাবে প্রকৃতি থেকে, সে কিন্তু তার পপুলেশন বাড়াবে। এবার পপুলেশন বাড়িয়ে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন শুরু করে মানুষ কী করলো, একটা সোসাইটি তৈরি করলো যেখানে প্রত্যেকে একজন আরেকজনকে সাহায্য করে, একজন আরেকজনের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় উপাদান সেগুলো প্রোভাইড করে থাকে। ওকে, এভাবে আমাদের সোসাইটি তৈরি হলো বা সোশ্যাল এনভায়রনমেন্ট তৈরি হলো। কি তৈরি হলো, সোশ্যাল এনভায়রনমেন্ট তৈরি হলো। অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ তো অলরেডি আমাদের কাছে ছিল, এই যে প্রাকৃতিক শক্তি দ্বারা যা কিছু উৎপন্ন হয়েছে সেগুলো আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্টের পার্ট। ওকে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আমি একটু শর্টকাটে লিখছি, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। ওকে,
এনভায়রনমেন্ট। তো বেশি দীর্ঘায়িত না করে আমরা চলে যাচ্ছি তারপরে। আচ্ছা, এখানে আরেকটু জিনিস আমি তোমাদেরকে বলবো, যেটা হলো এদের মধ্যে ডিফারেন্স, একটা যে হিউম্যান পাওয়ারের ফলে বা সোশ্যাল এনভায়রনমেন্ট যে তৈরি হয়েছে, সোশ্যাল এনভায়রনমেন্ট এবং যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশ এবং যে সোশ্যাল এনভায়রনমেন্ট বা সামাজিক পরিবেশ, এদের মধ্যে অন্তরটা কী বা ডিফারেন্সটা কী, শর্টকাটে আমরা বলবো। তো প্রাকৃতিক পরিবেশ যেখানে রয়েছে সেখানে দেখো একটা সিস্টেমে কাজ চলে, একটা সিস্টেম রয়েছে যেটাকে আমরা কি বলি, ইকোসিস্টেম। অর্থাৎ যেখানে আমরা জেনেছি ইকোসিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে দেখে একটা প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ ফুড চেইন সৃষ্টি করে বা খাদ্য পিরামিড সৃষ্টি করে, রাইট? এটা হলো ইকোসিস্টেমের পার্ট। এবার আমাদের ফ্যামিলিতে বা আমাদের সোসাইটিতেও কিন্তু বেশ কয়েকটা সিস্টেম রয়েছে যার মাধ্যমে আমাদের এই সোসাইটিটা রান করছে। কোনো একটা সিস্টেম যদি ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরিবেশের বা সামাজিক পরিবেশের দুর্বিদ্ধ নেমে যায়। যেমন এখানে আমাদের এডুকেশনাল সিস্টেম রয়েছে। এডুকেশনাল সিস্টেম কোনো দেশে যদি ভেঙে যায় তাহলে তাকে ধ্বংস করার থেকে কেউ বাঁচাতে পারবে না। পরে রয়েছে আমাদের পলিটিক্যাল সিস্টেম, ওকে। তারপরে আমাদের রয়েছে ইকোনমিক্যাল সিস্টেম। আমরা যেটা দেখেছিলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে, শ্রীলঙ্কার ইকোনমিক্যাল সিস্টেম কোলাপস হওয়ার কারণে সেখানে পেট্রোল প্রায় 5,000 টাকা লিটার দিয়ে কিনতে হয়েছিল। যে সিস্টেমগুলো রয়েছে, যেমন প্রকৃতিতে একটা সিস্টেম দেখতে পাচ্ছি তেমন কিন্তু আমাদের সমাজেও একটা সোসাইটিতেও একটা সিস্টেমের চলে, ওকে। তো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে পৃথিবীতে প্রথমবারের জন্য ইকোসিস্টেম কবে এনভায়রনমেন্ট কবে আসলো, কিভাবে আসলো, কত বছর আগে আসলো এবং তার সঙ্গে এদের মধ্যে সোশ্যাল এনভায়রনমেন্ট কীভাবে তৈরি হলো এবং ফিজিক্যাল এনভায়রনমেন্ট কীভাবে তৈরি হলো, তাদের মধ্যে একটা কম্প্যারিজন আমি দেখিয়ে দিয়েছি। আরও কম্প্যারিজন হতো, যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তাই আমি চাইছি আরও শর্টকাটে একটু শেষ করার। ওকে, তো পরিবেশের সংজ্ঞাটা যেটা আমরা বলেছিলাম সেটা ভুলে গেলে হবে না। পরিবেশ কাকে বলে যে সংজ্ঞাটা আমরা ইন্টারভিউতে বলবো সেটা আমি এবারে তোমাদেরকে লিখে দিচ্ছি, ওকে। পরিবেশ, তাহলে পরিবেশের সংজ্ঞা আমরা এবার ইন্টারভিউয়ার যদি জিজ্ঞাসা করে কীভাবে আলোচনা করব তোমাদেরকে লিখে দিচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটিকে দেখতে হবে। তবে প্রত্যেকটা জীব, আমরা জানি প্রত্যেকটি জীবের চারপাশে, অর্থাৎ আমাদের চারপাশে যে সকল অবশ্যই তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে কিন্তু, আর এই ডেফিনেশনটা তোমরা ইন্টারভিউয়ারকে বলবে, আদারওয়াইজ তোমরা কিন্তু অনেক কোশ্চেনের সম্মুখীন হতে পারো। সকল উপাদান, পরিবেশের প্রত্যেকটি জীবের চারপাশে থাকা যে সকল উপাদান তার জীবন দশায়, অর্থাৎ সেই জীবটির, সেটা মানুষও হতে পারে একটা বাঘও হতে পারে, তার জীবন দশায় বেঁচে থাকাকালীন নানাভাবে প্রভাব ফেলে। লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে যেহেতু তাড়াহুড়া করছি। তাদের প্রত্যেককে একত্রে আমরা পরিবেশ বলি, ওকে। একত্রে পরিবেশ বলা হয়। এই ডেফিনেশনটাই তোমরা কিন্তু এরপরে লিখবে বা ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করলে তোমরা এই উত্তরটাই দেবে। কেন আমি একটু অ্যানালাইসিস করে দিচ্ছি এটাকে। প্রত্যেকটা জীবে, একটা বাঘকে এক্সাম্পল হিসেবে যদি ধরি, বাঘের চারপাশে যে সকল উপাদান, অর্থাৎ এটা বায়োটিকও হতে পারে আবার অ্যাবায়োটিকও হতে পারে, বা সজীব বা অজীব। যেমন একটা বাঘের চারপাশে একটা গাছ রয়েছে, সেটা সজীব উপাদান, তার পাশে কিন্তু নদী আছে, যদি নদী না থাকে সে জল খেয়ে বেঁচে থাকতে পারবে না। তাহলে এই উপাদানটা কিন্তু দুটো হতে পারে, একটা হলো সজীব, একটি অজীব। এই সজীব অজীব দুটো উপাদানই কিন্তু তার জীবনে প্রভাব ফেলে, রাইট? এবার এই যে সজীব অজীব উপাদান তার বাঘের জীবনে কি করে,
তার যতদিন সে বেঁচে থাকবে নানাভাবে তার জীবনে প্রভাব ফেলে, নানাভাবে প্রভাব ফেলে মানে সেটা নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে